ভাবি নাই সিরাজীকে নিয়ে, হাবিবুল্লাহ সিরাজীকে নিয়ে আমাকে বলতে হবে। ব্যাপারটা উল্টো হয়ে গেল, আমাকে নিয়ে বলার কথা। এরকমই হয় না। বাংলাদেশ হওয়ার আগে, স্বাধীন হওয়ার আগে আমি ওকে চিনতাম না, এবং বাংলাদেশ হওয়ার অনেক অনেক পরে, বেশ পরে ওর সঙ্গে আলাপ হলো। আমি তখনও ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে মাঝে মাঝে ঢাকা আসি, ব্রাহ্মণবাড়িয়া যাই, আবার ঢাকা আসি। সেই সময় বাংলা একাডেমিতে রফিক আজাদের রুমে ওর সঙ্গে আলাপ হলো। আমার খুব ভালো লেগেছিল, খুব ইমপ্রেসিভ ছেলে, স্মার্ট, ইঞ্জিনিয়ার, এবং যা হয় আমাদের সময়ে, এখনও বোধ হয় তাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার এদেরকে সবাই একটু সমীয়র চোখে দেখে। আর সুদর্শন স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে তো এমন বন্ধুত্ব হলো, আমি যেখানে যেখানে গেছি, সেই জিগাতলা, গ্রিন রোড, সবখানেই যেখানে যেখানে আমরা ছিলাম, তিনি আসতেন। মালিবাগের বাসা থেকে আমি, আমার স্ত্রী, আসিফ তখন ছোট, ওকে নিয়ে ওদের বাড়িতে গেলাম। বাগান বাড়ির উল্টোর দিকে, নাম মনে থাকে না আজকাল। সেখানে তার বাসায় টিনের ঘর, জোড়া, কি যে খুশি হলো। উঠছি, ছোট কথা বলে, টুকটুক করে কথা বলে। এরপর কিভাবে কিভাবে সিরাজি এত কাছে চলে এলো যে আমি সত্যি খুব অবাক হয়ে যাই যে তার ভিতরে কী গুণটা ছিল যে এত কাছাকাছি চলে এলো। আমরা বাংলাদেশের কয়েকটা জেলা ছাড়া, একেবারেই তার মধ্যে বরিশাল একটা ছাড়া, আমরা প্রায় সব জায়গায় গেছি। বিশেষ করে 1975-এর 15ই আগস্টের পরে কোথায় যেন এক দড়িতে আমরা সবাই বাঁধা পড়লাম। শামসুর রহমানের কথা বলতেই হয়, না বললে খুব অন্যায় হয়ে যাবে। আমার কথা অবশ্যই আবু জাফর ওবায়দুল্লাহর কথা বলতে হবে, আমাকে রফিক আজাদের কথা, নির্বন্ধ গুণের কথা বলতে হবে, মহাদেব সাহার কথা বলতে হবে, মোহাম্মদ রফিকের কথা বলতে হবে। খুব রাজনীতি সচেতন ছিলেন না, কিন্তু আমাদের প্রতিটি রাজনৈতিক আচরণে সমর্থন দিতেন যিনি, শিকদার আমিনুল হক। প্রায় ভুলে গেছে লোকজন ওকে। কি চমৎকার কবিতা লিখতেন। তরুণদের মধ্যে আবিদ আজাদ, শিহাব সরকার, পরবর্তীকালে আমরা দেখেছি অসীম শাহ, এরা বাংলাদেশ চষে বেরিয়েছি, আমরা চষে বেরিয়েছি। এবং এরপর রফিকের তো এক একটা থাকেই। ছাত্রাবস্থায় যেমন স্বাক্ষর, রফিক আজাদের কথা বলছি, স্বাক্ষর বের করলেন। পরবর্তীকালে দেখা গেল টিপসই, মানে স্বাক্ষর, টিপসই, বোঝা যায় প্রত্যেকটাতে যেন নিজস্বতা থাকে। টিপসই বেরোলো, এবং উদ্দেশ্য হচ্ছে আজাদ ভাই সবসময় তো পরিশীলিত কবিতা লেখেন, এখানে একটু মানে পাগলামি টাগলামি করার যদি ইচ্ছা হয় এখানে করতে পারেন। আমরা উৎসাহের সঙ্গে যোগ দিলাম, না বেশি সংখ্যা বেরোয়নি আর। এরপর আমাদের হঠাৎ আমরা দেখলাম, বলেই ফেলি একেবারে, ফুটবলের কিছু তারকা, কয়েকজন কমেডিয়ান, চলচ্চিত্রের। এরপর সেটা খুব বিস্ময়ের ব্যাপার, কোনো রাজনীতিবিদ না, লোকজন কবিতা শুনতে চাচ্ছে। আমরা সত্যি তখন অবাক হয়েছি, মানে আমরা যে তৈরি হয়েছি, কতটা আমরা নিজে আর কতটা আমাদের শ্রোতারা আমাদেরকে তৈরি করেছেন, এটি আমার একটা সত্যি আমার একটা প্রশ্ন মনে আছে। যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় কবিতা পড়েছি, এবং হেলাল হাফিজ সবসময় পারতেন না, কিন্তু হেলালের খুব আগ্রহ ছিল। এবং হেলাল, নির্মলে দুগুণ, এরা যে কীরকম জনপ্রিয় ছিল চিন্তা করা যায় না। ছড়াকারদের কথা যদি বলি, আমার খুব ভালো লাগলো এই ক্যানাডায় এসে সেজান মাহমুদের সঙ্গে কথাবার্তা বলা হলো কিছুদিন আগে। এই লুৎফুর রহমান রিটন, রফিকুল হক, আর আমার বন্ধুরা যারা সৃজনীর কিংবা খেলাঘরের বন্ধুরা, তারা ছড়া একেবারে মার্কার ব্যাপার। একেবারে আমরা
শুধু ছড়া কবিতা আমরা এমনকি কবিতার বই, এটা বোঝানোর জন্য বলছি, এই জন্য কবিতার বই আমার যখন বেরোলো, সত্য ফেরারই আমার দেওয়ার ইচ্ছা ছিল কি ছিল না আমি বলবো না। রফিক তো দেবেনি, কারণ রফিক জানে আমার মনে থাকে না, মুখস্থ থাকে না। যদি এই কবিতা তো অন্তত 100 বার 1000 বার পড়েছি মিনিমাম। তো কী হয়েছিল, রফিক আজাদ এটা দেবেনি, এবং মান্নান এবং অরুণব সরকার কিছুতেই এইটা দিতে রাজি হলো না। ওই যে না আসার এটা কবিতা হয়নি, তো ছড়া। মান্নান স্টেট বলো, তোমার একটা কবিতা হয়নি মিয়া, এটা তো ছড়া হয়েছে, ছড়াও হয়নি, এটা কি হয়েছে। তো যাই হোক, রফিক আমার এটা দেবে, এবং প্রায় না বলেই বলা যেতে পারে বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে। এবং বইয়ের ভেতরে যেটা কবিতা দেওয়ার কথা ছিল রফিকের পরামর্শে, সেটাই উৎসর্গে গেল। এবং সারাক্ষণে প্রুফ দেখার কাজ কে করেছে? সিরাজি। প্রেসে কে দৌড়দৌড়ি করেছে? সিরাজি। রফিকের সঙ্গে সঙ্গে আরও ছিল রফিক, নওশাদ, বলতেই হবে হাসান হাফিজ, এই তরুণ যারা একেবারে আমার ছাত্র, মাসুকুর রহমান চৌধুরী, এরা ছিলেন সবসময়। সিরাজের কথা বলি, আমরা যখন পদাবলী করলাম, দর্শনের বিনিময়ে কবিতা পাঠের আসর, কি যে একটা ভূমিকা পালন করেছিল তখন সিরাজি, আমি সত্যি এটা না বলে পারবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, কখনই বাইরে প্রকাশ করছে না, শান্ত, কিন্তু যেই কাজটা করার করবেনই, কোনো রকমের কম্প্রোমাইজ করবে না, এই একটা অদ্ভুত গুণ ছিল তার। এবং এটা কখনই সম্ভব ছিল না যদি আবু জাফর ওবায়দুল্লাহ সেভাবে না আসতেন। আবু জাফর ওবায়দুল্লাহ কেন এসেছিলেন নিশ্চয়ই মনে আছে, এরশাদ সাহেবের সেই কবিতা কেন্দ্র, এবং সেখান থেকে এশীয় কবিতা উৎসব, যেখান থেকে পরবর্তীকালে বেরিয়ে গেল কি জাতীয় কবিতা পরিষদ। এবং এই যে পদাবলী রিহার্সাল হচ্ছে, সেখানে মাহমুদুল হকের মতো কথাশিল্পী, রশিদ হায়দারের মতো কথাশিল্পী রিহার্সালে কীরকম আসাদ এই রঙের পাঞ্জাবি পরতে হবে, লাইটটা কিন্তু এখানে থাকবে, মাইকটা একেবারে কাছে, মুখের কাছে নেওয়া যাবে না, কি সিরিয়াস তারা। হ্যাঁ, তখন একটা সম্পর্ক ছিল লেখকদের মধ্যে, এরকম একটা গভীর সম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ থেকে এসেছি আমি, মিটিং করে এসেছি, প্রায় 8টা 8:30 বাজে, রিহার্সাল তো শুরু হয়ে গেছে। আমাকে দেখে সবাই একটু চোখ তুলে তাকালেন, আমি ভাবিকে শুধু বললাম যে ভাবি একটু গোসল করতে চাই। ভাবি বললেন যে আসেন তাড়াতাড়ি। আসতে কানে কানে জিজ্ঞেস করলেন দুপুরে কি খেয়েছিলেন। আমাকে খিদে পেয়েছে। কোনো দরকার নেই রিহার্সাল যান, আপনি যান গোসল করে তারপর আসেন। আমি বলতে চাচ্ছি আমাদের পারিবারিক সম্পর্কের কথা, আমার স্ত্রীর সঙ্গে, আমার বাচ্চাদের সঙ্গে একেবারে সিরাজি, কি বলবো, আমাদের বন্ধু রবিউল হোসেন, উনিও আর্কিটেক্ট, এবং রবিউল যেখানে সেখানে তো কয়েকজন আসবেনই, হাসেম খান আসবেন শিল্পী, মুনতাসির মামুন আসবেন। তার কারণ মুক্তিযুদ্ধ, মানবিক অধিকার আন্দোলন, প্রগতিশীল ব্যাপার, সেখানে এরা সবাই থাকবেন। আজ বলতে আমার খারাপ লাগছে যে সৈয়দ শামসুল হক নাই, শামসুর রহমান নেই, শিকদার আমিনুল হক নেই, আমরা যারা একসঙ্গে কবিতা পড়তাম, পদাবলী করতাম, কেউ নেই। রফিক আজাদ মারা গেছেন, ভাবা যায় রবিউল আর হাসনাত ঢাকা থেকে গাড়ি করে গ্রামের বাড়িতে গেলেন সেই মিলাদ পড়ার জন্যে। রবিউলও নেই, হাসনাতও নেই। আমরা পদাবলীর পরে জাতীয় কবিতা পরিষদ 3টা টার্ম না 4টা টার্ম বোধহয় ছিলেন, পরপর 4টা টার্মের সভাপতি, এবং মারাত্মক পরিস্থিতির মধ্যে এরশাদের পতন হলো। গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের প্রত্যাশা পাচ্ছি না। এবং জাতীয় কবিতা পরিষদের মধ্যে তো অনেকেই রাজনীতি করতেন, মানে রাজনীতিক মানে দুর্বলতা ছিল, বা নিজের দলীয় কর্মী হিসেবে কাজ করতেন, এই বিএনপির সমর্থক, আওয়ামী লীগের সমর্থক।
এগুলো সামাল দেওয়া সেই দুঃসময়ে কি কঠিন কাজ ছিল, এটা সিরাজি বলে পেরেছেন, এটা স্বীকার করতেই হবে। অবশ্য তারিক সুজাত, মোহাম্মদ সামাদের মতো লোকরা, গোলাম কিবরিয়া পিনু, সমুদ্রগুপ্তের মতো কবি এরা ছিলেন বলে, রুবি রহমান, রবিউল, এবং মাথার উপরে ছিলেন শামসুর রহমান, সবসময় ছিলেন। আমি তো বাংলা একাডেমিতে উনি যোগদান করার বোধহয় কয়েক মাস আগেই হবে বোধহয়, আমরা করলাম রাত বিরাট একটা অনুষ্ঠান বাংলা ভিশনে। কামরান সৌরভ ওটার প্রযোজক ছিলেন, খুব খাটতেন কামরান সৌরভ এই প্রোগ্রামটার জন্যে। সারাটাক্ষণ আমরা কথা বললাম, কবিতা নিয়ে কথা বললাম, কিন্তু ওনার বিষয় ছিল সিরাজি ঘুরে ফিরে তার গ্রাম, কাঁচা রাস্তা, সাধারণ মানুষ, কৃষক এবং শ্রমিক এবং জেলে, এবং তার শেষ তখন যে বইটা ছিল, তারপর তো আরেকটা বই বেরিয়েছে আমি জানি না, আমি তো প্রায় বছর দুয়েক নেই, জো বলে একটা বই, যেখানে তার পরীক্ষা নিরীক্ষা আছে। বলে যে জো আসছে, পানিতে যে জো আসে বা মাঠে চাষের একটা জো আসে, এই জো নিয়ে তার কবিতা। অসাধারণ, অসাধারণ কাজ। এবং তারপরও আমি বলবো যেটা, সেটা হচ্ছে এই যে শ্রাবণ আশ্বিনে গিয়ে ইয়ে খাওয়া, ইলিশ মাছের তেলে ঝোলে ইলিশ, যে সবসময় দেখেছি যে একেবারে গ্রামের উপাদানগুলোকে কিভাবে তিনি ব্যবহার করছেন। এবং তার সবচেয়ে যেটা আমার কাছে বিস্ময়ের লাগে, যে তিনি তার পেশায় যেমন অবিচল ছিলেন, অত্যন্ত সিরিয়াস তিনি তার পেশায় ছিলেন, সরকারি চাকরি করতেন, তারপর তো বাইরে গেলেন, ইরানে গেলেন, মালয়েশিয়াতে গেলেন, ফিরে এসে বেক্সিমকোর মতো গুরুত্বপূর্ণ জায়গায় গেলেন। আবার একটু আমার দু এক জায়গায় যাওয়ার গল্প করি। আমরা লন্ডনে কবিতা পড়তে গেলাম, আমাদের দুজনকেই দাওয়াত দিল, গেলাম সেখানে কবিতা পড়তে, এবং অবাক হয়ে যাবেন, আমরা একই বাসায় ছিলাম, একই জায়গায় থাকতাম আমরা, এবং তারপরও আমি শার্টটা ধোয়া কিনা, ইস্ত্রি করা কিনা, আমার তো অত সব খেয়াল থাকে না, একেবারে কি বলবো, বড় ভাইয়ের মতো যত্ন করে এগুলো, আসবাই জুতাটা একটু পালিশ করে নেন, শেষ মুহূর্তে বেরোচ্ছি আসবাই জুতাটা একটু মুছে নেন। আমরা গেলাম শেক্সপিয়ারের গ্রামের বাড়িতে, একটু টিপসি ছিলেন, যা হয় আর কি, সিরাজি একটু বেশি টিপসি ছিলেন। কি আসাদ ভাই এসে যদি বলে যে চলো তাহলে আমি যাবো, আর না তো আমি যাবো না, বলে মাঝখানে বসে পড়লেন। আমাকে সে বলল, আসাদ ভাই আপনি ছাড়া তো আপনার নেই, কী হয়েছে, আসবে না? আমি কী হলো যে আপনি না বললে আসবে না? আমি ঠিক আছে চলেন যাই। আমি সিরাজি কী হলো? আরে শেক্সপিয়ার আপনার জন্য আর আমার জন্য অপেক্ষা করতে, আপনি জানেন না এটা? খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, আরে যাবো না কে বলছে? কার্তিক, হ্যাঁ কে বলছে যাবো না? আমি এখানে যাওয়ার জন্যই তো আমি আসলাম। মুহূর্তে সিরাজি অন্য মানুষ। ওরা আমাদেরকে দিল, ও একটা সোয়েটার কিনলেন, নিলেন ওখান থেকে, ওরা গিফট করলো। আমাকে দিল একটা জ্যাকেট নাদিম আজকাল পরে, অনেকগুলো পকেট তো, ওর ছবি তুলে ফটো ক্যামেরা কাজে লাগে বিভিন্ন। আর আমার ভুঁড়ি বেড়ে গেছিলো, ওটা গায়ে লাগতো না। তো ওখান থেকে আমি আর এলাম। এরপর আমি গেলাম ইরানে কবিতা পড়তে, এবং আমি একটু সৌভাগ্যবান, আমি দুটি আন্তর্জাতিক কবিতা পাঠের আসরে গেছি, এবং দুটোই প্রথম। যেমন নরসিমা রাও তখন প্রধানমন্ত্রী, কবিতা পাঠের কবি হিসেবে আমি গেলাম সেখানে। এটা ছিল ফার্স্ট সাউথ এশিয়ান লিটারারি ফেস্টিভ্যাল, লিটারারি অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল সেখানে। এরপর যেটা গেলাম সেটা হচ্ছে ফার্স্ট ইরানিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড পোয়েট্রি ফেস্টিভ্যাল, ইরান। আমি যাওয়ার পর ওরা আমাকে জিজ্ঞেস করলো ওখানেই যে মিস্টার চৌধুরী কাকে আমরা এরপর ডাকতে পারি? আমি বললাম আপনারা সিরাজিকে ডাকেন। সিরাজি শুনে ওরা চমকে উঠলেন, সিরাজি মানে অ্যাজ ইফ যেন সিরাজে জন্মগ্রহণ করেছেন কি না। আমি কি না, উনি ফরিদপুরের ওখানেই জন্ম, এবং আমার পর তিনি গেলেন,
এবং গিয়ে ঠিকই একটা লিখলেন, আমি লিখবো করে আজ পর্যন্ত লেখা হলো না। কত বলবো, তার বর্তমান ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ছিল। কবিতার যদিও ডিসিপ্লিনটা তার সাহিত্যর না, কিন্তু তবুও গভীর অধ্যয়ন দ্বারা বাংলা কবিতার স্বভাব চরিত্র, কুললক্ষণ এগুলো তিনি রপ্ত করতে পেরেছিলেন। তিনি তার নিজস্ব ভাবনাগুলোকে সময় এবং সভ্যতার প্রান্তে দাঁড়িয়ে অতীতকে দেখার যোগ্যতা রাখতেন। খুব কম কবি এটা পারতেন। আমার সেই রাত বিরাতের একটা ছোট্ট একটা দৃশ্য মনে পড়ছে। আমাকে বলছে এরকম হাত দিয়ে, বলছে যে বর্তমান বলে কিচ্ছু নেই আসাদ ভাই, আছে এই টোকাটা কিন্তু নাই, অতীত হয়ে গেছে। কিন্তু আমরা এরপর যেখানে যাচ্ছি সেটা ভবিষ্যতে আমরা যাচ্ছি, এবং ভবিষ্যতে যাচ্ছি আমরা অতীতের দিকে তাকিয়েই, অতীতকে ভিত্তি করে বর্তমানে কাজের মাধ্যমে। অনেক কথা বলেছিলেন, অনেক কথা, মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা। একটা কবিতা পড়েছিলেন যে আমি যে স্বপ্ন দেখি সেটা তো স্বপ্ন তো গণতন্ত্রের না, স্বপ্ন দেখতে হয় একা। ভাবুন, আমি তো কবিতাটা মুখস্থ নেই, আমি তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। বাংলা সাহিত্যকে তিনি যতটা পেরেছেন দিয়েছেন। দীর্ঘ কবিতা লেখা, হ্যাঁ, একই থিম নিয়ে, একই বিষয় নিয়ে দীর্ঘ কবিতা লিখেছেন। এটা আমাদের মধ্যে সৈয়দ শামসুল হক করেছেন, মোহাম্মদ রফিক করেছেন, একই থিমের ওপরে। সোনালী কাবিন, আল মাহমুদের কথা বলা যেতে পারে, করেছেন আল মাহমুদ, বেশ কিছু কাজ করেছেন, খরা নিয়ে কাজ করেছেন এরকম। তো হ্যাঁ, সংলাপের মতো করে, হয়তো পত্রীর প্রভাব, এটা পুরিন্দ পত্রীর প্রভাব হতে পারে, সংলাপ ভিত্তিক কবিতাও লিখেছেন, দীর্ঘ কবিতা, ছোট ছোট কবিতা, লিরিক তো লিখেছেনই। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলা একাডেমিতে যোগদান করেছেন এবং একেবারেই আকস্মিক আমি গিয়ে উপস্থিত হলাম বাংলা একাডেমিতে। কি মহাপরিচালক আসছে, নিচের থেকে হইচই। আমি বেরিয়ে যাব না, আমি উপর দিকে উঠছি, আমি 4 তলায় যাব। আমি উঠছি, সিরাজি বেরিয়ে যাবে। সিরাজি আমাকে দেখেই জড়িয়ে ধরলেন এবং পা ধরে সালাম করলেন। আমি তো এত বিব্রত বোধ করলাম, আমি বুঝতে পারছি কেন। ওই মুহূর্তটা সিরাজির জন্য অসম্ভব একটা মুহূর্ত ছিল, যে একজন কাছের মানুষকে জড়িয়ে ধরার একটা আকাঙ্ক্ষা ওই সময় হয়। উঠছি, যাওয়ার পরে সজীব জানিয়েছে আসিফকে, আমার ছেলেকে, কি উঠছি যে বাবা বলার সঙ্গে সঙ্গে প্রায় কমাতে ছিলেন সিরাজি চোখ তুলে তাকালেন। মার তাকাবেন না, আর তাকানো সম্ভব না। সিরাজি এখন আমাদের কাছে স্মৃতি। তবু ভালো লাগে। সিরাজি অনেক কাজ করে গেছেন কবিতায়, এবং বাংলা একাডেমিতে, আমার ভুলও হতে পারে, আমি জানি না তিনি কীরকম কাজ করেছেন, কিন্তু রামেন্দু মজুমদার, পিয়াস মজিদ, মোহাম্মদ নুরুল হুদা, এরা যেভাবে বললেন, রামেন্দু তো পরিষ্কার বললেন যে প্রশাসক হিসেবেও সিরাজি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। আমারও তাই ধারণা। সিরাজি খুব ডিসিপ্লিন লোক, মাপা কাজ করেন। যাই হোক, আমার তো ভালো লাগা একটা কারণ ছিলই, আমি তো বাংলা একাডেমিতে ছিলাম। আমি যখন চলে আসি তখন শামসুজ্জামান খান চলে গেছেন, পরে শামসুজ্জামান খান সভাপতি হলেন। তার আগে সভাপতি ছিলেন আনিসুজ্জামান স্যার। না, আর বলতে ইচ্ছে করে না, এত মৃত্যু ভাল লাগে না। আমি একটা সিরাজির একটা কবিতা পড়ি। হ্যাঁ, সিরাজের কবিতা
আবৃত্তি করা একটু কঠিন, তার কারণ আবৃত্তি করবে এই নিয়ে সিরাজের কোনো মাথা ব্যথা ছিল না। নেটওয়ার্ক সমস্যা নিশ্চয়ই মিলিয়ে দেখতে পারেন, এখানে যারা কবিতা লেখেন না কবিতা তারা মিলিয়ে নিতে পারেন। নেটওয়ার্ক নেই যে বাঘের পায়ের ছাপ পল্টনে মেল করা যাবে। রাজপথ রক্ত আর কারখানায় জং মুছে পতাকা উড়িয়ে দিলে সাহসগুলো বদলে যাবে লোকাল মুদ্রায়। সিডোরের থাবা মাচিয়ে কাবিনের শর্তমালা এক পক্ষে নড়ে চড়ে সুন্দরীর ডালে বেফাঁস বয়ান দেয় নম্বরী মাস্তান। ভাই সব আগামীকাল সোমবার ময়দানে বিরাট উৎসব। নেটওয়ার্ক নেই যে কুমিরের দাঁতের দাগ নীলক্ষেতে টেক্সট করা যাবে। ব্ল্যাকবোর্ডের শূন্যগুলো ক্রমান্বয়ে বড় হতে হতে ফড়িয়া দালাল নিয়ে কাঁচা বাজারে ঢোকে, লেজের ঝাপটায় কাত হয় সামাজিক প্ল্যাটফর্ম। মৌসুমি বায়ুতে যে জলীয় বাষ্প জমা ছিল তা ফুরিয়ে আসার মুহূর্তে চণ্ড ষণ্ড যৌথভাবে অমোচনীয় কালিতে টিপসই প্র্যাকটিস করে। সুন্দরবনের বাঘ এবং কুমির গণনার জন্য নতুন স্যাটেলাইট চাই। দোয়া করবেন ওর জন্য, সিরাজের জন্য, হাবিবুল্লাহ সিরাজের জন্য।